আসসালামু আলাইকুম। ঘরোয়াভাবে পুঁই শাক রান্না করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের চিংড়ি। পুঁই শাকটাও হচ্ছে আসলে নিজের পরিমাণ মতন, আর চিংড়ি মাছটাও হচ্ছে নিজের পরিমাণ মতন, বেশি খেলে বেশি নেবেন এরকম একটা ব্যাপার। হাফ কাপের কিছুটা কম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর 1.5টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা করেই আমি পলে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতন আমি এগুলো ভেজে নিয়েছি তেলের মাঝে। সাধারণত চিংড়ি মাছ তেলে ভাজলে লাল হয়ে যায়, কিন্তু এই চিংড়িটা গুঁড়া চিংড়ি টাইপের, এটা লাল হয়নি, সাদাই রয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 চা চামচের কিছুটা বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি কম করে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যাবে আর পোড়া গন্ধে শাকটা খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ নাড়িয়ে আমি এখানে অল্প কিছুটা পানি দিয়ে দিলাম এই পেঁয়াজটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। অল্প সময় কষানোর পর এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, আর পুঁই শাকের কিছু ডাঁটাও আমি দিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে একটা টিপস আছে, অনেকে বলেন যে পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হয় না, কিংবা সিদ্ধ হলেও ভেতরে লবণ ঢুকে না। তো টিপসটা দেখার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। অর্ধেকের বেশি পরিমাণ শাক দেওয়ার পর আমি বেশ কিছুটা লবণ দিয়ে নিচ্ছি, আর বাকি শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে অনেকখানি শাক, আর যে কোনো শাক রান্না করলেই খেয়াল করবেন যে একদম মনে হয় যেন পাতিল ভরে উপরে উঠে আসছে। কিন্তু যদি অনেক বড় পাত্র নেওয়া যায় তাহলে কিন্তু শাকটা একদম নিচে পড়ে থাকে। এই শাকটা একদম অর্ধেক হয়ে যাবে। যাই হোক, আমি একটু পানি দিয়ে নিয়েছি, যদিও সেটা না দিলেও চলতো। আমার কাছে মনে হচ্ছিল যে ওই যে বলেছিলাম ডাঁটাটা মনে হয় যেন সিদ্ধ হয় না অথবা লবণ ঢোকে না, যার জন্যই এই পানিটা দেওয়া। আর একটু কিছু লবণ দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি, আর আঁচটা আপাতত কমে রাখবো। প্রায় 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি। আগুনটা লো ছিল। নিচের দিকে কিছু শাক নরম হয়ে এসেছে, কিন্তু উপরের দিকের শাকগুলো কিন্তু এখনও তরতাজা শক্তই রয়ে গিয়েছে। তো আমি একটু আস্তে আস্তে নাড়িয়ে দিব যেন বাইরে পড়ে না যায় এমনভাবে। আঁচটা আমি এখন কিছুটা বাড়িয়ে দিব, আর কিছুক্ষণ পর পর আসলে একটু চেক করে নিতে হবে। যখন শাকের ভলিউমটা একটু কম মনে হবে, তখন আস্তে আস্তে এটাকে নাড়িয়ে মশলাটার সাথে নিচের মিশিয়ে নিতে হবে। এবং দেখেন অলরেডি কিন্তু শাকটা ঢাকনা দিয়ে ঢাকার পর আর বের হয়ে থাকছে না, অর্থাৎ ভলিউমটা কমে এসেছে। এখন চুলার আঁচটা আমি আর একটু বাড়িয়ে দিব। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আমি প্রায় 3 মিনিটের মতন মাঝারি আঁচে রান্না করে নিয়েছি। দেখেন শাকগুলো কিন্তু কি সুন্দর সবুজ হয়ে এসেছে এবং কত পানি ছেড়েছে। এখন শাকটা সিদ্ধ করে নেব শাকের এই পানিতেই। আর ভালো মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকেই রান্না করব, এবং মাঝারি আঁচ থাকবে। আর যদি মনে হয় যে ডাঁটাটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাহলে আঁচটা মাঝারি চেয়েও কম দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যেন পানিটা আরও বেড়ে গিয়েছে, আসলে তা না, শাকটা সিদ্ধ হয়ে আরও নরম হয়ে আসছে, এটাই ব্যাপার। তো আমি চেষ্টা করছিলাম যে শাকের পাতাগুলো উপর দিকে এনে ডাঁটাগুলো নিচের দিকে দিতে, যেন ওই যে বলেছিলাম লবণটা যেন ঠিক মতন ঢুকে ডাঁটাতে, সেটা বোঝা যাওয়ার জন্য। আর শাক সিদ্ধ হওয়া পর্যন্তই আমি এটাকে ঢেকে রান্না করেছি। এরপর আর ঢাকার প্রয়োজন নেই, ঝোলটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। চাইলে নামিয়ে নেওয়া যেতে পারে। আমি ঝোলটা কিছুটা শুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন খাওয়ার মতন রান্না হয়ে গিয়েছে। এই তো এবার পরিবেশনের পালা। যারা আমার সাথে শেষ পর্যন্ত রয়ে গিয়েছেন এই ভিডিওটিতে, তারা সবাই একটা কমেন্ট করে পাশে থাকবেন, আর রান্নাটা কেমন মনে হলো আমাকে জানাবেন কমেন্ট করে।